আমার শাশুড়ি মা অনেক ভালোবেসে প্রত্যেকদিন আমাকে একটা করে প্রসাদ খেতে দিতেন আর বলতেন, তোর জন্য সঠিক পদ্ধতিতে নৈবেদ্য দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করে তোর জন্যই প্রসাদ নিয়ে এসেছি। এই প্রসাদ খেলে তুই খুব তাড়াতাড়ি গর্ভবতী হয়ে যাবি। তারপর উনি নিজের হাতে আমার মুখে করে প্রসাদ খাইয়ে দিতেন। তারপর ওই প্রসাদ খেয়ে আমার আর হুঁশ জ্ঞান থাকতো না। ওই প্রসাদ খাওয়ার 2-3 ঘন্টা পরে আমার চোখ খুলতো। যখন চোখ খুলতো তখন দেখতাম আমার চুলগুলো এলোমেলো হয়ে থাকতো। শুধু তাই নয়, আমার জামা কাপড়ও ঠিকঠাক থাকতো না। তাহলে কি আমার শাশুড়ি ওই প্রসাদের মধ্যে কিছু মিশিয়ে আমাকে খাওয়াতেন? একদিন আমার শাশুড়ির সত্যিটা জানার জন্য আমি লুকিয়ে মুখ থেকে প্রসাদ বের করে ফেলে দিয়েছিলাম। তারপর শুয়ে থাকার নাটক করেছিলাম। কিছুক্ষণ পরে দেখলাম আমার দেওর আমার ঘরের মধ্যে ঢুকলো এবং ঘরের দরজাটাকে ভেতর থেকে লক করে দিল। আমার শাশুড়ি প্রত্যেক দিন আমাকে প্রসাদ খাইয়ে অজ্ঞান করে দিত এবং আমার অজ্ঞান হওয়ার পরে প্রত্যেক দিন দেওর আমার ঘরের ভিতরে ঢুকে দরজাটাকে লাগিয়ে দিত। আমার অজ্ঞান হওয়ার পরে না জানি আমার দেওর ঘরে ঢুকে কি করত এবং আমার শাশুড়ি কেন আমাকে প্রত্যেক দিন অজ্ঞান করে দিত, এই সত্যিটা জানার পরে আপনাদের আত্মা কেঁপে উঠবে। আমার যখন সন্দেহ হয়েছিল শাশুড়ির ওপর, সেদিন শাশুড়ির দেওয়া প্রসাদ খাইনি, লুকিয়ে ফেলে দিয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল শাশুড়ি ও আমার দেওর মিলে আমার পিঠ পেছনে কিছু ষড়যন্ত্র করছিল। আসলে আমার বরেরা 2 ভাই। আমার বর এই বাড়ির বড় ছেলে। এই বেশ কিছুদিন থেকে আমার শাশুড়ির ব্যবহারে পরিবর্তন এসেছিল। উনি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। আমি কিছু ভুল ত্রুটি করলে আমার পিঠে হাত বুলিয়ে বলতেন, কোনো ব্যাপার না বৌমা, ভুল তো হতেই পারে। কিন্তু আগে তো উনি এই রকম করতেন না। আগে তো একটু কিছু ভুল ত্রুটি হলে উনি রেগে বলতেন, তোকে বাড়ি থেকে বের করে দিব। কিন্তু গত 15 দিন থেকে উনি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। তার ব্যবহার দেখে তো মনেই হতো না যে উনি সেই আগের লোক। আমার শাশুড়িকে গত 3 বছর থেকে চিনি ও জানি। এই 3 বছরে তো উনি একটা দিনও আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি। তাহলে আজ হঠাৎ করে কেন আমার সঙ্গে এত মধুরতা? আমার মনে একটু খটকা লেগেছিল। তাও একবার মনে হয়েছিল হয়তো সত্যিই উনি নিজেকে পরিবর্তন করেছেন। কারণ আমার শাশুড়ি আমার সঙ্গে যতই খারাপ ব্যবহার করতো না কেন, আমি কোনোদিন উনাকে কটু কথা বলতাম না। মাথা পেতে সব কিছু সহ্য করে নিতাম। কারণ আমার অনেক বাধ্যতা ছিল। আমি তো গরিব ঘরের মেয়ে ছিলাম। আমরা 4 ভাই বোন ছিলাম। 3 বোন ও 1 ভাই মিলে আমরা 4 জন। আমার 2 দিদির বিয়ে হয়ে গেছে। আমার দাদারও বিয়ে হয়ে গেছে। আমার দাদা অনেক কষ্ট করে নিজের সংসার টানে। বাবা মা তো অনেক আগেই মারা গেছে। শাশুড়ি যখন কথায় কথায় আমাকে বলতো যে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দিবে, ওই কথাটা শুনে আমার খুব ভয় হতো। কারণ উনি যদি সত্যিই আমাকে বাড়ি থেকে বের করে দিতেন, তাহলে আমি কোথায় যেতাম? আমি তো বাবার বাড়িও যেতে পারতাম না। কারণ বাবা মায়ের মারা যাওয়ার পরে আমার দাদা এখন অনেক কষ্ট করে নিজের সংসার টানে। তাই আমি কারো উপরে বোঝা হতে চাইনি। এই কারণে আমি শাশুড়ির সব অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়িতেই ছিলাম। আমার বর আমাকে ভালোবাসত না তা নয়। আমার বর আমাকে ভালোবাসত। কিন্তু আমি যখন বরকে বলতাম শাশুড়ি আমার উপর অত্যাচার করে, বর তখন আমাকে একটাই কথা বলতো, মায়ের অনেক বয়স হয়েছে, তুমি না হয় একটু সহ্য করে থাকবে। কারণ আমি যদি তোমার হয়ে মাকে কিছু বলতে যাব তাহলে আমার মা খুব কষ্ট পাবে। বরের কথা শোনার পরে আমি আর বরকে শাশুড়ির ব্যাপারে কোনো কিছু বলতাম না। কারণ বরকে বলেও কোনো লাভ ছিল না। আমার বর তো তার মায়ের কষ্টটা বুঝতো, কিন্তু আমার মনের অনুভূতি ও কষ্ট বুঝতো না। এদিকে সবসময় আমার শাশুড়ি একটাই কথা বলতো, বিয়ে হতে 3 বছর হয়ে গেছে, এখনও এই বাড়িতে একটা বাচ্চা এলো না। প্রথমে তো উনি অদ্ভুত ধরনের পুজো করতেন এবং আমার সঙ্গে অদ্ভুত ধরনের ব্যবহার করতেন। যেমন একদিন আমার শাশুড়ি রাতের বেলা আমার ঘর থেকে আমাকে ডেকে নিয়ে স্টোর রুমে নিয়ে গেলেন। তারপর স্টোর রুমে আমাকে এক পায়ে দাঁড় করিয়ে উনি নিজে থেকেই পুজো করতে শুরু করলেন। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও উনি জোর জবরদস্তি উদ্ভটভাবে পুজো করতেন এবং আমার উপরে শারীরিকভাবে অত্যাচার করতেন। সেদিন আমাকে এক পায়ে দাঁড় করিয়ে আমার শাশুড়ি নিজের ইচ্ছে মতো পুজো করার 1 ঘন্টা পরে একটা লাঠি দিয়ে আমার শরীরে 50 ঘা মারতে শুরু করলেন। আমি তো ব্যথা ও যন্ত্রণায় কান্নাকাটি করছিলাম। শাশুড়ির কথা অনুযায়ী আমি হাত দুটোকে জোর করে 2 হাত উপরে তুলে রেখেছিলাম এবং 1 পা তুলে দাঁড়িয়েছিলাম। শাশুড়ি যখন আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করলো, তখন আমি সহ্য করতে না পেরে আমার হাত দুটোকে নামিয়ে শাশুড়ির হাত ধরে বললাম, মা, আমার সঙ্গে এই রকম করবেন না, আমার খুব ব্যথা হচ্ছে। মা তখন বলতো, তুই যে বন্ধ্যা, এটা ভেবে যে আমার মনে ব্যথা হচ্ছে সেই ব্যথাটার কি হবে? আর বলতেন এইভাবে পুজো পাঠ করলে নাকি আমি খুব তাড়াতাড়ি গর্ভবতী হয়ে উঠব। শুধু তাই নয়, মাঝে মধ্যে উনি সারাদিন আমাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখতেন আর বলতেন আজকের পুজোতে নাকি আমাকে সারাদিন উপোস করে না খেয়েই থাকতে হবে এবং সারাদিন একা থাকতে হবে। এইভাবে উনি প্রত্যেক দিন পুজো করার বাহানা করে আমার উপর অত্যাচার করতেন।
আমি যখন এই কথাগুলো বরকে বলতাম তখন সে আমাকে বলতো আমাদের দুজনের ভালোর জন্যই নাকি শাশুড়ি মা আমার সাথে এরকম করেন। আমি তো এটা বুঝতে পারতাম না আমার বর আমাকে কেমন ভালোবাসতো, যে আমার মনের কষ্টটাই বুঝতে পারতো না। আসলে আমার বিয়ে হতে 3 বছর হয়ে গেছিল, তারপরেও আমি গর্ভবতী হয়নি। আর এই কারণে আমার শাশুড়ি দিনের পর দিন আমার উপরে নানান রকমভাবে অত্যাচার করত। সন্তানহীনতার কারণে গত 3 বছর ধরে পারিবারিকভাবে আমাকে অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে, যেটার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। বন্ধ্যাত্ব নারী বা পুরুষ উভয়েই হতে পারে, কিন্তু একটা সংসারে সবসময় মেয়েদেরকেই বাচ্চা না হওয়ার কারণে দোষারোপ করা হয়। ছেলেদের ত্রুটি কেউ খুঁজে বের করে না। আমার শাশুড়ি বলতেন, বিয়ে হতে 3 বছর হয়ে গেছে, তোর স্বামীকে এখনও একটা বাচ্চা দিতে পারিসনি। তোর জন্য আমার ছেলে বাবা হতে পারছে না। কি সমস্যা আছে তোর মধ্যে? আমার শাশুড়ি তো প্রত্যেক দিন আমার মধ্যেই ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করতেন। আমার বর যখন সকালবেলা দোকানে চলে যেত, তারপরে সারাদিন আমার শাশুড়ি বাচ্চা না হওয়ার কারণে উল্টোপাল্টা আমাকে কথা বলতো। বাচ্চা না হওয়ার কারণে আমারও যে অনেক কষ্ট হতো সেটা কেউ বুঝতো না। আমার শাশুড়ি বলতো, আমি বাচ্চা জন্ম দিতে না পারলে আমার বরের নাকি দ্বিতীয় বিয়ে করাবে। এই কথাটা বেশ কয়েকদিন শাশুড়ির মুখ থেকে শোনার পরে সেদিন আমি যখন রান্নাঘরে বাসন মাজছিলাম, তারপর শাশুড়ি মুখ থেকে ওই কথাটা শোনার পরে না থাকতে পেরে শাশুড়িকে বললাম, একটা মেয়েকে সবসময় বন্ধ্যা বলে তার উপর জুলুম করা হয়। কিন্তু ভেবে দেখেছেন আপনার ছেলের যদি কোনো ত্রুটি থাকে? আপনার ছেলেও তো পুরুষত্বহীন হতে পারে। আপনার ছেলেও তো সন্তান ধারণে অক্ষম হতে পারে। আমার মুখ থেকে এই কথাগুলো শোনার পরে আমার শাশুড়ি তখন রেগে আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে স্টোররুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে আমাকে একটা চেয়ারের মধ্যে বসিয়ে দেয়। তারপর আমার হাত দুটোকে দড়ি দিয়ে বেঁধে দেয়। আমি তখন শাশুড়ি মাকে বললাম, মা, আপনি এটা কি করছেন? আমাকে এইভাবে দড়ি দিয়ে বাঁধছেন কেন? আমার শাশুড়ি মা তখন রেগে আমার চুলের মুঠি ধরে বলল, তুই আমার ছেলেকে নপুংসক কিভাবে বলতে পারলি? এটার শাস্তি তোকে আজ পেতেই হবে। তুই নিজে বন্ধ্যা, আর এখন আমার ছেলেকে পুরুষত্বহীন বলে দোষারোপ করছিস। এই বলে উনি একটা কাঁচি এনে আমার অনেক লম্বা চুল কাটতে শুরু করেছিলেন। আমি তখন হাত জোর করে শাশুড়ি মাকে বললাম, মা, কেন আপনি প্রত্যেকবার আমার সঙ্গে এরকম ব্যবহার করেন? আমি তো আপনাকে কোনো ভুল কথা বলিনি। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ছেলে ও আমি দুইজনে একবার ডাক্তারের কাছে চেক আপ করে নিতে পারি। একবার ডাক্তার দেখাতে কী অসুবিধে আছে? ডাক্তারি কথা বললে আমার শাশুড়ি বলতো, এইসব ডাক্তারই আমি বিশ্বাস করি না। সেদিন উনি আমার লম্বা চুল কেটে একদম ছোট করে দিয়েছিলেন। আয়নায় যখন আমি নিজেকে দেখলাম তখন চুলের দিকে তাকিয়ে আমার চোখের জল পড়তে শুরু করেছিল। আমাকে মুখ বুজে সব কিছু সহ্য করতে হতো। তাছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। বাবা মা বেঁচে থাকলে হয়তো তারা আজ আমার পাশে থাকতো। সেদিন রাতে বর যখন দোকান থেকে বাড়ি ফিরে এলো এবং খাওয়া দাওয়ার করে যখন ঘরে এলো তখন আমি চুপচাপ ঘরের মধ্যেই বসেছিলাম। বর তখন আমার কাছে এসে বলল, কি হয়েছে? তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? যখন থেকে বাড়ি ফিরে এসেছি তখন থেকে তুমি ঠিকঠাকভাবে আমার সঙ্গে কথাও বলনি। কি হয়েছে? আমি তখন কোনো কথা না বলে আমার মাথা থেকে কাপড়টা সরিয়ে দিলাম। মাথা থেকে কাপড়টা সরিয়ে দেওয়ার পরে বর আমার মাথার দিকে তাকিয়ে বলল, এ কী অবস্থা? তোমার এত লম্বা চুল কেন কেটে ফেলেছো? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি তখন কেঁদে বললাম, এই চুল আমি নিজে কাটিনি। তোমার মা শাস্তিস্বরূপ আমার চুল কেটে ফেলেছে। বাচ্চা না হওয়ার কারণে তোমার মা আমাকে কত রকম বাজে কথা বলে, কিন্তু আমাদের তো একবার ডাক্তার দেখানো উচিত। আমি গর্ভবতী হতে না পারলে তোমার মা তোমার দ্বিতীয় বিয়ে করাবে এবং আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। আমাদের সংসার টিকিয়ে রাখার জন্য একবার ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। কিন্তু তোমার মা তো চায় না যে আমরা ডাক্তারের কাছে যাই। বর আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। তুমি ঠিকই বলেছ, আমাদের একবার ডাক্তারের কাছে যেতেই হবে। কাল আমি মাকে বুঝিয়ে বলবো, তারপরে একটা ভালো ডাক্তারের কাছে আমরা অবশ্যই যাব। পরের দিন সকালবেলা আমার বর শাশুড়িকে বলল, মা, আজকে আমরা দুজনে ডাক্তার দেখাতে যাব। আমার শাশুড়ি তখন আশ্চর্য হয়ে আমার বরের দিকে তাকিয়ে বলল, ডাক্তার দেখাতে যাবে মানে? তোর ডাক্তার দেখানোর কী দরকার? তোর বউয়ের কথা শুনে তুই কি নিজেকে সন্তান ধারণে অক্ষম মনে করিস নাকি? সত্যি কথা হলো, তোর বউ হচ্ছে একটা বন্ধ্যা। তোর বিয়ে তো একটা বন্ধ্যা মেয়ের সঙ্গে হয়েছে। এই মেয়েটার জন্য আমাদের মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। আমার বর তখন তার মাকে বুঝিয়ে বলল, ডাক্তারের কাছে গেলে আমাদের যা অসুবিধে আছে সেগুলোর চিকিৎসা করার ফলে সব ঠিক হয়ে যাবে এবং আমরা দুইজন সন্তান ধারণে সক্ষম হয়ে উঠব।
আমার বরের অনেক বোঝানোর পরেও আমার শাশুড়ি তো ডাক্তার দেখানোর জন্য রাজিই ছিল না। তখনও আমার শাশুড়ি একটাই কথা বলছিল যে এই মেয়েটার মধ্যেই ত্রুটি আছে, আমার ছেলের মধ্যে কোনো ত্রুটি নেই। আর এই মেয়েটার মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে আমি এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিব এবং তোর বিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে দিব। আমার বর তার মায়ের কোনো কথার গুরুত্ব না দিয়ে আমাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছিল এবং সেখানে গিয়ে আমাদের দুজনকেই অনেক রকম রিপোর্ট করাতে হয়েছিল। আমাদের রিপোর্টটা সেদিন বিকেলবেলা আমরা হাতে পেয়েছিলাম। রিপোর্টটা পাওয়ার আগে পর্যন্ত আমার বরের সঙ্গে সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু রিপোর্টটা হাতে পাওয়ার পরে আমার বরের মুখ চোখ দেখে কেমন যেন মনে হচ্ছিল। রিপোর্টটা পাওয়ার পরে সে বারবার ঘাবড়ে যাচ্ছিল, সে অনেক বেশি অস্থির এবং উদ্বিগ্ন হয়ে পড়েছিল। রিপোর্টটা হাতে পাওয়ার পরে বর কেন এরকম ব্যবহার করছিল, আমি যখন তাকে রিপোর্টের কথা জিজ্ঞেস করেছিলাম তখন সে আমাকে একটাই কথা বলেছিল, রিপোর্টে নাকি সব কিছু নর্মাল আছে এবং আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। একদিন অবশ্যই আমাদের দাম্পত্য জীবন সুখের হবে এবং আমরাও বাবা মা হতে পারবো। তাহলে কেন আমার বর রিপোর্ট হাতে পাওয়ার পরে উদ্বিগ্ন হয়ে পড়েছিল? না জানি রিপোর্টের মধ্যে কি ছিল, না জানি ডাক্তার আমার বরকে কি বলেছিল। কারণ রিপোর্ট হাতে পাওয়ার পরে বর যখন ওই রিপোর্টটা ডাক্তারের কাছে নিয়ে গেছিল তখন আমি বাইরে একটা চেয়ারে বসেছিলাম। না জানি ডাক্তার রিপোর্টটা দেখার পরে আমার বরকে কি বলেছিল। এইসব ভেবে আমি নিজেই অস্থির হয়ে পড়েছিলাম। কিন্তু বারবার জিজ্ঞেস করার পরেও বর আমাকে একটাই কথা রিপিট করেছিল যে আমাদের রিপোর্টে সব কিছু নর্মাল আছে, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং খুব শীঘ্রই আমরা বাবা মা হতে পারবো। ডাক্তার দেখানোর পরে আমরা যখন রিপোর্টটা নিয়ে বাড়ি ফিরে এলাম, তারপরে আমার বর সবার আগে ঘরের ভিতর ঢুকে রিপোর্টটা না জানি কোথায় লুকিয়ে রেখেছিল এবং ঘর থেকে যখন বেরিয়ে এলো তখন আমার শাশুড়ির সঙ্গে সঙ্গে তার ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো ডাক্তারে কি বলেছে। আমার বর তখন ঘাবড়ে গিয়ে নিজের মুখের ঘাম মুছে বলল, মা, ডাক্তারে বলেছে আমাদের রিপোর্ট একদম নর্মাল আছে, আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আমাদের একটু চেষ্টা করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি আমরা বাবা মা হতে পারবো। এই কথাটা শুনে আমার শাশুড়ি খুশি হয়ে বলল, আমি জানতাম আমার ছেলের মধ্যে কোনো খুঁত নেই। রিপোর্টটা পাওয়ার পরে আমার মনের সন্দেহ দূর হয়েছিল, এটা ভেবে যে আমি বন্ধ্যা নয়, আমিও মা হতে পারবো। এইভাবে আমাদের দিন কাটছিল। তারপর রিপোর্টটা পাওয়ার 1 সপ্তাহ পরে একদিন দুপুরবেলা হঠাৎ করে আমার দেওর আমার রুমের ভিতর ঢুকে পড়ল এবং ওই সময় আমি নিজের বিছানার চাদর ঠিক করছিলাম। দরজার আওয়াজ পেয়ে পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখলাম আমার দেওর ঘরে ঢুকেছে। সে যখন ঘরের ভিতর ঢুকে আমার কাছে এলো তখন আমি তাকে বললাম, কি ব্যাপার, তোমার কি কিছু লাগবে? সে তখন ধীরে ধীরে আমার আরও কাছে এসে কানের কাছে আস্তে করে বলল, তুমি আমাকে একটা সুযোগ দাও বৌদি, আমি তোমার সব চাহিদা পূরণ করতে পারবো, আমি তোমাকে মা হওয়ার সুখ দিতে পারবো। দেওরের কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি রেগে তাকে নিজের থেকে অনেক জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম এবং বললাম, তোমার সাহস কি করে হলো আমাকে এত অশ্লীল কথা বলার? আমি তোমার দাদার বউ, আমি তোমার নিজের বৌদি, তুমি আমাকে এত নোংরা চোখে দেখো? ছি, বেরিয়ে যাও তুমি আমার রুম থেকে, নইলে আমি বাধ্য হব তোমার ব্যাপারে সব কথা তোমার দাদাকে বলতে। দেওর তখন বলল, আমাকে অহংকার দেখিয়ে কোনো লাভ নেই, এটা বলে সে আমার রুম থেকে বেরিয়ে চলে গেল। দেওর যখন আমার রুম থেকে চলে যায় তারপরে আমার শাশুড়ি রুমের ভিতর এলো। সেদিন প্রথম আমার শাশুড়ি আমাকে ভালোবেসে দুটো কথা বলেছিল। সেদিন আমার শাশুড়ি ঘরে এসে বলল, বৌমা, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, এই প্রসাদটা তুমি খেয়ে নাও, এই প্রসাদটা খেলে তুমি খুব তাড়াতাড়ি মা হতে পারবে। আমি তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছি, তোমার জন্য আমি পুজো দিয়ে এসেছি। শাশুড়ির কথা শুনে আমি খুশি হয়ে শাশুড়ির দেওয়া প্রসাদ খেয়ে নিই। প্রসাদ খাওয়ার কিছুক্ষণের মধ্যে আমার আর জ্ঞান ছিল না। চোখ খুলে দেখলাম ঘড়িতে সন্ধে 6টা বাজছে। সেদিন যখন সন্ধেবেলায় আমার চোখ খুলল তখন আমার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। আমার চুল এলোমেলো হয়েছিল, শুধু তাই নয়, আমার গায়ের জামা কাপড়ও ঠিক ছিল না। মনে হচ্ছিল কেউ যেন আমার জামা কাপড় খুলে আমার সঙ্গে সম্পর্ক করেছে। শুধু তাই নয়, আমার তলপেটে ব্যথাও করছিল। তাহলে কি আমার মনের সন্দেহ ঠিক ছিল? তারপর আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে আয়নায় গিয়ে নিজেকে দেখলাম। আয়নায় নিজেকে দেখার পরে নিজের উপরেই সন্দেহ হয়েছিল যে আমার সঙ্গে হয়তো কেউ খারাপ কাজ করেছে। কিন্তু আমাদের বাড়িতে আমার শাশুড়ি ও দেওর ছাড়া তো আর কেউ ছিল না এবং বাইরে থেকে কেউ বাড়িতে আসার সুযোগ পাবে না। ওদিকে আমার বর তো সকালবেলা বাড়ি থেকে চলে যেত, সে কেন আমার সঙ্গে এত খারাপ কাজ করবে? এবং সে তো রাতের বেলা বাড়ি ফিরত, সে দুপুরের খাবার টিফিনে বেঁধে নিয়ে চলে যেত।
তাহলে আমার নিজেকে দেখে কেন এরকম মনে হয়েছিল যে আমার শরীর নিয়ে কেউ খেলা করেছে? আবার একবার মনে মনে ভাবলাম হয়তো আমার মনের এটা ভুল ধারণা। এইভাবে প্রত্যেক দিন আমার শাশুড়ি দুপুরবেলা আমাকে একটা করে প্রসাদ নিজে হাতে খাইয়ে দিত। আর প্রত্যেক দিন প্রসাদ খাওয়ার পরে আমার আর কোনো হুঁশ জ্ঞান থাকতো না। এই জিনিসটা আমি ৭ দিন পরে লক্ষ্য করেছিলাম। পরপর ৭ দিন প্রসাদ খাওয়ার পরে আমার মনে খটকা লেগেছিল। কিন্তু এটা আমি প্রমাণ করতে পারছিলাম না যে প্রসাদ খেয়ে আমি অজ্ঞান হয়ে যেতাম। এইভাবে প্রায় ১৫ দিন কেটে যায়। সেদিন আমার মনে হয়েছিল আমার শাশুড়ি কেন একই সময়ে আমাকে প্রসাদ দিয়ে যায়। মাঝে মধ্যে মনে হতো এই কথাগুলো বরকে বলবো, কিন্তু বরকে বলিনি। কারণ প্রমাণ ছাড়া তাকে কোনো কিছু বললে সে আমাকেই খারাপ ভেবে বসবে। তাই আমি চুপচাপ ছিলাম। কিন্তু আমার শাশুড়ি আমার সঙ্গে এত ভালো ব্যবহার আমার হজম হচ্ছিল না। আমার শাশুড়ির উপরে সন্দেহ হয়েছিল যে কেন উনি এত ভালোবেসে আমাকে প্রত্যেক দিন একই সময়ে প্রসাদ দিতে আসেন। শুধু তাই নয়, কাজে কোনো ভুল ত্রুটি হলেও উনি আমাকে কিছু বলতেন না। এইভাবে ১৫ দিন কেটে যাওয়ার পরে প্রত্যেক দিনের মতো সেদিনও আমার শাশুড়ি যখন দুপুরে আমাকে প্রসাদ দিতে আসে, তখন আমি শাশুড়ির চলে যাওয়ার পরে প্রসাদটা মুখ থেকে বের করে ফেলে দিয়েছিলাম। তারপর প্রত্যেক দিনের মতোই সেদিন বিছানায় শুয়ে থাকার নাটক করেছিলাম। এটা দেখার জন্য যে সত্যি কি প্রসাদ খাওয়ার পরে আমার সঙ্গে খারাপ কিছু হয়? অজ্ঞান হওয়ার পরে আমার সঙ্গে কি হয়? সত্যি কি আমার অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার শরীর নিয়ে কেউ খেলা করে? এসব কথা আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম। কারণ আমি সত্যিটা জানতে চেয়েছিলাম যে আসল ব্যাপারটা কী এবং আমার সঙ্গে প্রত্যেক দিন কী হয়। গত ১৫ দিন প্রসাদ খেয়ে আমি অজ্ঞান হয়ে যেতাম এবং যখন আমার জ্ঞান ফিরত তখন আমি নিজের শারীরিক অবস্থা দেখে ভয় পেয়ে যেতাম। কারণ আমার চুলগুলো এলোমেলো হয়ে থাকতো ও আমার জামা কাপড় ঠিক থাকতো না। একদিন আমি যখন শাশুড়িকে এই ব্যাপারে বলেছিলাম, তখন উনি আমার কথার কোনো গুরুত্ব দেননি। উনি কোনো রকম বাহানা করে কথাটাকে কাটিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, "এইসব আমার মনের ভুল ধারণা, আর কিচ্ছু নয়।" তারপর সেদিন যখন আমি শুয়ে থাকার নাটক করেছিলাম, কিছুক্ষণ পরে দেখলাম আমার রুমের দরজা খুলে কেউ ভিতরে ঢুকে পড়ল। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ঘরের লাইট ও জানালা বন্ধ করে দিল। ওই সময় ভয়ে আমার হৃদয় স্পন্দন অনেক জোরে হচ্ছিল। তার মানে আমি যেটা ভাবতাম সেটাই সঠিক। আমার অজ্ঞান হয়ে যাওয়ার পরে কেউ আমার ঘরে আসে। ঘরের জানালা দরজা বন্ধ করে আমার দিকে এগিয়ে এলো। তারপর আমাকে কোলে করে বিছানার মাঝখানে তুলে নিয়ে গেল। তারপরে আমার শাড়ি খুলতে শুরু করলো। তখন আর সহ্য করতে না পেরে আমি নিজের চোখ খুললাম। চোখ খুলতেই আমি যেই মানুষটিকে দেখলাম তাকে দেখে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে প্রত্যেক দিন প্রসাদ খাইয়ে আমাকে বেহুঁশ করা হতো। তারপরে আমার শারীরিক শোষণ করানো হতো। আমি যখন চোখ খুলে তার দিকে তাকালাম, তখন সে ভয়ে আমার থেকে দূরে সরে গেল। আমি তখন বিছানা থেকে নেমে তার গালে একটা থাপ্পড় মারলাম ও বললাম, "তোমার সাহস কী করে হলো আমাকে শারীরিকভাবে শোষণ করার?" ওই লোকটা আর কেউ নয়, আমার দেওর ছিল। আমার দেওর থাপ্পড় খাওয়ার পরে অনেক বেশি রেগে জোর জবরদস্তি আমার হাত ধরে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে এলো। তারপর আমার শাশুড়িকে অনেক জোরে জোরে ডাক দিল ও বলল, "মা, আজ তুমি বৌদিকে প্রসাদ দাওনি কেন? বৌদি তো জেগেই ছিল। আজ আমি বৌদির সঙ্গে সম্পর্ক করতে পারিনি।" আমার শাশুড়ি বেরিয়ে এসে বলল, "আমি তো প্রসাদ দিয়েছিলাম, এটা কি করে সম্ভব?" তারপর আমার শাশুড়ি আমাকে বলল, "আমি আজ দুপুরবেলা যে তোমাকে প্রসাদ দিয়ে এসেছিলাম, তুমি কি ওই প্রসাদটা খাওনি?" আমি তখন সহ্য করতে না পেরে শাশুড়িকে বললাম, "তার মানে এই সব কিছুর পেছনে আপনি দায়ী? আপনি দেওরকে দিয়ে আমার শারীরিক শোষণ করান? ছিঃ! আপনার লজ্জা করে না? আপনি নিজের ছোট ছেলেকে দিয়ে আমার শারীরিক শোষণ করান। আপনি কেমন মা? কিভাবে আপনি এত নোংরা কাজ করতে পারলেন? এটা জানা সত্ত্বেও যে আমি আপনার বড় ছেলের স্ত্রী।" আমার শাশুড়ি তখন আমার গালে একটা থাপ্পড় মেরে বলল, "বেশি বড় বড় কথা বলার কোনো দরকার নেই। আমি যা করেছি বাড়িতে সবার ভালোর জন্যই করেছি।" আমি তখন বললাম, "আপনি গত ১৫ দিন ধরে আপনার ছোট ছেলেকে দিয়ে আমার শারীরিক শোষণ করিয়েছেন। আর আপনি এখন বলছেন এটা নাকি ভালোর জন্য করেছেন?" আমার দেওর তখন আমার হাত ধরে টেনে বলল, "হ্যাঁ, আমরা যা করেছি সেটা ভালোর জন্যই করেছি। আর খুব শীঘ্রই আমি তোমার বাচ্চার পিতা হতে চলেছি। কারণ আমার দাদা নপুংসক। আমি দাদা রিপোর্টটা দেখে ফেলেছি। সেখানে পরিষ্কারভাবে লেখা আছে তোমার মধ্যে কোনো ত্রুটি নেই। ত্রুটি আছে আমার দাদার মধ্যে। কিন্তু আমার মধ্যে তো কোনো ত্রুটি নেই। তাই আমি তোমাকে মা করতে পারবো। সবাই জানবে এটা তোমার ও দাদার বাচ্চা। এতে আমরা সবাই লাভবান হব।" আমি তখন রেগে শাশুড়ি ও দেওরকে বললাম,
আমার নপুংসক বরের সঙ্গে চিরকাল থাকতে পারবো, কিন্তু অবৈধভাবে সম্পর্ক করে অন্য কারো বাচ্চা নিজের গর্ভে ধারণ করতে পারবো না। তোমরা দুইজন মিলে আমার সঙ্গে যা অন্যায় করেছো তার জন্য আমি থানায় গিয়ে তোমাদের নামে রিপোর্ট করব। ওই সময় হঠাৎ করে আমার বর বাড়িতে এসে প্রবেশ করলো। আমি তখন বরকে সব সত্যি কথা বলতে যাচ্ছিলাম। তখন আমার শাশুড়ি বলল, তোর বউ আজ সমস্ত সীমার উল্লঙ্ঘন করেছে। আমার ছোট ছেলের সঙ্গে জোর জবরদস্তি তোর বউ সম্পর্ক করতে চেয়েছে। আমি নিজের চোখে দেখেছি। ঠিক ওই সময় আমার দেওর তার মায়ের কথার সঙ্গ দিয়ে বলল, হ্যাঁ দাদা, আজ দুপুরে বৌদি আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করেছে আর বলেছে তুমি নাকি নপুংসক, তুমি নাকি কখনো বাবা হতে পারবে না। তাই বৌদি আমার সঙ্গে সম্পর্ক করে আমার বাচ্চা নিজের গর্ভে ধারণ করতে চেয়েছিল, কিন্তু আমি বৌদির এই নোংরা প্রস্তাবে রাজি হয়নি। কিন্তু আমরা সবাই জানি তুমি নপুংসক নয়, বরঞ্চ বৌদি হচ্ছে বন্ধা। তারপর আমি যখন বৌদিকে বাধা দিলাম তখন সে বলল আমার নামে নাকি থানায় গিয়ে রিপোর্ট করবে। আমার বর তখন আমার কাছে এসে বলল, তোমার সাহস তো কম না, তুমি আমার ভাইকে জেলে পাঠাবে? তার আগে তোমার মতো চরিত্রহীন মহিলাকে আমি এই বাড়ি থেকে বের করে দিব, কারণ আমার মা মিথ্যা কথা বলতেই পারে না। ওই সময় আমি অনেক চেষ্টা করেছিলাম বরকে বোঝানো যে তার মা ও তার ভাই মিলে আমাদের পিঠ পিছনে একটা ষড়যন্ত্র করেছে, কিন্তু আমার বর আমার কোনো কথার বিশ্বাস করেনি। আমার বর তো তার মা ও ভাইয়ের কথা বিশ্বাস করে আমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। বাড়ি থেকে বের করার সময় বর আমাকে একটাই কথা বলল, আমি নপুংসক সেটা তুমি কি করে জানলে? কারণ রিপোর্টটা তো আমি লুকিয়ে রেখেছিলাম। তার মানে এটাই প্রমাণিত হচ্ছে যে আমার ভাই ও মা যেটা বলছে সেটাই সঠিক। তাই এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। তুমি আমার স্ত্রী হয়ে আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক করেছ। তোমার মতো মেয়েকে আমি নিজের জীবন থেকে বঞ্চিত করলাম। সেদিন বুঝতে পেরেছিলাম আমার বর আমাকে কতটা ভালোবাসে। বর যদি আমাকে সত্যিই ভালোবাসতো তাহলে অন্ততপক্ষে একবার আমার কথা শোনার চেষ্টা করত। শুধু তাই নয়, আমাকে বিশ্বাস করত এবং আমার কথাগুলো প্রমাণ করার জন্য একটা সুযোগ দিত। কিন্তু যেই মানুষটার উপর আমি সবথেকে বেশি ভরসা করেছিলাম সেই মানুষটাই আমার উপর বিশ্বাস না করে আমাকে নিজের জীবন থেকে বের করে দিয়েছিল। আমার আর কিছু করার ছিল না। ওখান থেকে উঠে দাঁড়িয়ে আমি বুঝতে পারছিলাম না এবার আমি কোথায় যাব এবং কি করব। তারপর না পেরে পাশের বাড়ির বৌদিকে সব কিছু সত্যি কথা ফোন করে বলে দিয়েছিলাম যে কিভাবে এই রাতের অন্ধকারে আমার বাড়ির লোক আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সঙ্গে কত অন্যায় করেছে। আসলে পাশের বাড়ি বৌদি আমাকে ভালোবাসতো এবং কিছু অসুবিধে হলে আমাকে সাহায্য করত। সেদিন রাতে আমি ওই বৌদির বাড়িতেই ছিলাম। তারপর সকালবেলা বৌদি আমাকে একটা সরকারি মহিলা ছাত্রাবাসে নিয়ে গেছিল। সেখানে ফ্রিতে মহিলাদের থাকার ব্যবস্থা ছিল। সেখানে গিয়ে দেখলাম আমার মতো অনেক মহিলা আছে যাদের সঙ্গে অন্যায় হয়েছে, এবং তাছাড়া ছাত্রাবাসে থাকা ওই মহিলারা অনেকেই ভালো কর্মক্ষেত্রে নিযুক্ত হয়েছে এবং তারা আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। ভেবেছিলাম এই পৃথিবীতে আমার কেউ না থাকলেও আমার স্বামী কোনো দিন আমার সঙ্গ ছাড়বে না, কিন্তু আমার স্বামী যখন আমার সঙ্গ ছেড়ে দিল তখন আমি বুঝতে পারলাম এই সমাজে বাঁচতে গেলে পড়াশোনা করে একটা কর্মক্ষেত্রে নিযুক্ত হওয়া খুবই দরকার, বিশেষ করে মহিলাদের। ওই ছাত্রাবাসে থাকার পরে সবার সাহায্যে আজ একটা বেসরকারি ব্যাংকে আমি চাকরি পেয়েছি এবং সেখান থেকে ভালো টাকা ইনকাম করি। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে কোনো দিন আমার বর আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করেনি। এই কথাগুলো আমি ওই পাশের বাড়ির বৌদির কাছেই জানতে পেরেছিলাম। আমার শ্বশুরবাড়িতে যা হতো ওই বৌদি সব কথা আমাকে ফোন করে বলতো। আমাকে বাড়ি থেকে বের করার ৬ মাস পরে শুনতে পেয়েছিলাম আমার বর নাকি দ্বিতীয় বিয়ে করছে। আসলে সেদিন আমি বৌদির সঙ্গে দেখা করতে গেছিলাম। তখন বৌদি আমাকে এই কথাটা বলেছিল। আসলে সেদিন আমি বৌদিকে মিষ্টি দিতে গিয়েছিলাম, কারণ আজ বৌদির জন্যই আমি একটা কাজে নিযুক্ত হয়েছি, যেটা দিয়ে আমি নিজের খরচ নিজেই বের করে নিতে পারছি। সেদিন বৌদি আমাকে বলেছিল যে আমার বর দ্বিতীয় বিয়ে করছে এবং আমাকে ডিভোর্স দেওয়ার জন্য কাগজ রেডি করেছে, এবং ওই ডিভোর্সের পেপার বৌদির হাতে দিয়েছিল যাতে বৌদি আমাকে দিয়ে দেয়। কারণ আমার বর জানতো আমি বৌদির সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছি। তারপর ওই ডিভোর্সের কাগজ যখন বৌদি আমাকে দিয়েছিল তখন আমার কোনো আফসোস হয়নি এটা ভেবে যে আমার বর দ্বিতীয় বিয়ে করছে। কারণ যে সম্পর্কের বাঁধনে আমি কোনোদিন ভালোবাসা পাইনি সেখানে জোর করে থেকে কোনো লাভ ছিল না। আমি এখন ভালো টাকা রোজগার করি এবং পারলে গরিব ও অনাথ বাচ্চাদের কিছু টাকা দিয়ে সাহায্য করি। আমি এখন একাই আছি। আমার ইচ্ছে আছে টাকা পয়সা জমিয়ে ছোট্ট একটা বাড়ি কেনার। মাঝে একবার আমার দাদা ও বৌদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাদেরকে আমার ব্যাপারে সব সত্যি কথা বলেছিলাম। টাকা পয়সার অভাব থাকা সত্ত্বেও
দাদা আমাকে নিজের বাড়িতে থাকার প্রস্তাব দিয়েছিল। সেদিন আমি দাদাকে বলেছিলাম, আমি তোমার বাড়িতে থাকতে পারবো না দাদা। যেদিন আমি নিজের বাড়ি কিনবো সেদিন না হয় আমি তোমাকে নিজের বাড়িতে ডেকে নেব থাকার জন্য। তারপর না হয় আমরা সবাই মিলে একসঙ্গেই থাকবো। এখন আমি একা থাকলেও স্বাধীনভাবে আছি এবং খুব ভালো আছি, খুব সুখে আছি। শুধু স্বামীর সঙ্গে যে সুখে থাকা যায় তা নয়। একটা বিবাহিত জীবন যে সবসময় সুখের হবে ও শান্তির হবে সেটা কোনো মানে নেই। একা থেকেও জীবনটাকে এনজয় করা যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করব না। তবে হ্যাঁ, আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি সমাজসেবার কাজে নেমে পড়ব। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।